في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سيمت بها الأمجاد لم تسمي أهذه أمتي والكفر يقهرها من بعد ما قهرت صهيون بالقيم أهذه أمتي ضاعت مفاخرها أضاعها سسة الأطماع والسلم أهذه القدس قد دكت مآذنها ما عاد تنظر غير الكفر والصنم জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব ছিল বিস্তৃত আরব এলাকা। উসমানী শাসনামলে এই অঞ্চলগুলো কেন্দ্রীয় খেলাফতের সাথে ওভাবে সম্পৃক্ত ছিল না। মূলত যখন থেকেই খেলাফতের রাজধানী মদিনার বাইরে চলে যায় তখন থেকেই ইসলামী বিশ্বের রাজনীতি থেকে এই এলাকার অংশগ্রহণ ও অবদান অনেকটা বিস্তৃত হয়ে যায়। ইউরোপীয় উপনিবেশ আমলে জাজিরাতুল আরবের কয়েকটি উপত্যকায় ব্যবসায়িক সূত্র ধরে পর্তুগিজ, ব্রিটিশ ও ফরাসি বণিকদের উপস্থিতি দেখা দেয়। জাজিরাতুল আরবে প্রাচীনকাল থেকেই গোত্রীয় শাসনের আধিপত্য ছিল। উপনিবেশ আমলের শেষ সময় থেকে মুসলিম বিশ্বের মানচিত্র টুকরো টুকরো হয়ে অনেক রাষ্ট্রের জন্ম হয়। সেই সময়টাতে জাজিরাতুল আরবে বেশ কয়েকটি স্বাধীন দেশের উদ্ভব ঘটে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়ামান এই দেশগুলো জাজিরাতুল আরবেই পড়েছে। আমরা এই দেশগুলোর ইতিহাস এখানে আলোচনা করছি না, তবে এই দেশগুলোর ব্যাপারে একটা বাস্তবতা উল্লেখ করা জরুরি মনে করছি। এই দেশগুলোর জন্মের পেছনে নানাভাবে ব্রিটিশদের হাত ছিল। বিংশ শতাব্দীতে দেশগুলোর সরকার ব্রিটিশ ও ইয়াহুদিবাদী স্বার্থের বাইরে সামগ্রিকভাবে মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করতে পারেনি। বিংশ শতাব্দীর শেষ দিকে অবশ্য বিভিন্ন চ্যারিটি সংস্থা ইসলামী শিক্ষার প্রচার, মুসলিম নেতা এবং ইসলামী আন্দোলনগুলোকে আশ্রয় ও প্রশ্রয় দানে সৌদিসহ বেশ কিছু দেশের ভূমিকা ছিল। কিন্তু একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, বিশেষত 9/11-এর পর এই দেশগুলোর সরকার পরিপূর্ণরূপে আমেরিকার ঘাঁটি ও দালাল হিসেবে আত্মপ্রকাশ করে। জাজিরাতুল আরবে ইউরোপীয় সংস্কৃতির অবাধ বিস্তারকে তারা নিজেদের মিশন হিসেবে নেয়। হকপন্থী ওলামায়ে কেরামকে দমন ও দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে চতুর্দিক থেকে গলা টিপে ধরে এখানকার অধিকাংশ রাষ্ট্র। ফলে আরব বিশ্বে দিন দিন ইউরোপীয় সংস্কৃতির প্রসার ঘটছে এবং শাসকগুলো আরব বিশ্বকে মধ্যপ্রাচ্যের ইউরোপ বানানোর জন্য জঘন্য সব পরিকল্পনা করে যাচ্ছে। পূর্ব তুর্কিস্তান। পূর্ব তুর্কিস্তান প্রাচীন সিল্ক রোডের পাশে অবস্থিত মধ্য এশিয়ার একটি দেশ। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে কুতাইবা বিন মুসলিম রাহমাহুল্লাহর হাতে 96 হিজরিতে পূর্ব তুর্কিস্তানের রাজধানী কাশগড় জয় হয়। তখনকার সময়ে চীনে তাং রাজবংশীয় শাসন ছিল। মুসলিম বাহিনীর অগ্রযাত্রার মুখে তৎকালীন রাজা গুয়ানজং জিজিয়া দিতে সম্মত হয়, কিন্তু খেলাফতের অভ্যন্তরীণ সমস্যায় মুসলিম বাহিনী সেখান থেকে চলে গেলে পূর্ব তুর্কিস্তান আবার চীনের দখলে চলে যায়। পরবর্তীতে 10ম শতাব্দীতে তুর্কি সেনাপতি সুলতান সাতুক বুগরা খান পুনরায় কাশগড় জয় করেন এবং সেখানে ইসলামী শাসন চালু করেন। এরপর 1884 সালে কিং রাজত্বের সময় কাশগড় আবার চীনা দখলদারিত্বে চলে যায়, কিন্তু উইঘুরের মুসলিমরা প্রতিরোধ গড়ে তোলে। মাঝখানে কিছু বছর তারা স্বাধীনও থাকে। 1949 সালে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা হয়। ক্ষমতায় এসেই কমিউনিস্টদের নজর পড়ে পূর্ব তুর্কিস্তানে। তারা পূর্ব তুর্কিস্তানকে চীনের সাথে একীভূত করার প্রস্তাব দেয়। স্বাধীনচেতা উইঘুর নেতারা তাদের এই প্রস্তাব নাকচ করে। এরপরই রহস্যজনকভাবে একের পর এক বিমান দুর্ঘটনায় উইঘুর নেতারা নিহত হতে থাকে। এক পর্যায়ে বিশাল চীনা বাহিনী পূর্ব তুর্কিস্তানে হামলা চালিয়ে অঞ্চলটি দখল করে নেয়। দখলদারেরা পূর্ব তুর্কিস্তানের নাম পরিবর্তন করে জিংজিয়াং নাম দেয়। দখলের পর থেকেই চীনা বাহিনী উইঘুরের মুসলিমদের ওপর হৃদয় বিদারক নির্যাতন চালাতে থাকে।
ইসলামী আদর্শ বিশ্বাস ও আচার-আচরণ থেকে তাদেরকে বের করে আনার জন্য চীনা বাহিনী বিভিন্ন প্রক্রিয়ায় তাদের উপর টর্চার জারি রাখে। 70 বছরে চীন পূর্ব তুর্কিস্তানের প্রায় 60 মিলিয়ন মুসলিমকে হত্যা করেছে। কেবল 1952 সালেই 1,20,000 মুসলিমকে ফাঁসি দিয়েছে। মুসলিমদের জন্য ধর্মীয় বিধান পালন ও শিক্ষা গ্রহণের সুযোগ পরিপূর্ণরূপে সংকুচিত করে ফেলা হয়েছে। প্রায় 10 লাখ মুসলিমকে বিনা অপরাধে তারা সন্ত্রাসবাদ কেন্দ্রে আটকে রেখেছে। আরও 20 লাখ মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখেছে। এসব কেন্দ্রে মুসলিম নারী পুরুষের ওপর চলছে নানামাত্রিক নির্যাতন। 2021 সালের অক্টোবর মাসে প্রকাশিত এক গোপন তথ্য অনুযায়ী 2014 সালে উইঘুর মুসলিমদের দমনে চীনা সরকার মূল ভূখণ্ড থেকে 1,50,000 পুলিশ সদস্য নিয়ে একটি বিশেষ বাহিনী গঠন করে। চীনের উইঘুর মুসলিমদের ওপর রাষ্ট্রীয় দমন নিপীড়নের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সহ শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। ডিসেম্বর মাসে ফাঁস হওয়া শিংজিয়াং পেপারসে চীনা নেতাদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে। তাদের বক্তব্যের ভিত্তিতে উইঘুর ও অন্যান্য মুসলিমদের বিরুদ্ধে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এতে তাদের গণহারে বন্দী করে রাখা, সংখ্যাগরিষ্ঠদের সংস্কৃতি মানতে বাধ্য করা এবং আটক উইঘুরদের দিয়ে জোর করে কারখানায় কাজ করানোর মতো বিষয় উল্লেখ ছিল। আফ্রিকার হাবশাতে মুসলিমদের আগমন ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই। তখনকার বাদশাহ নাজ্জাশী হিজরতকারী মুসলিমদের আশ্রয় দিয়েছিল। নাজ্জাশী ইসলামের প্রতি অনুরাগী হলেও তার জনগণ খ্রিস্ট ধর্মের উপরই অটল ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানা থেকেই আফ্রিকাতে মুসলিমদের বিজয় অভিযানের সূচনা হয়। উমাইয়াদের আমলে এসে এই অভিযান পূর্ণতা পায়। কেন্দ্রীয় খেলাফতের অধীনে আফ্রিকাতে অনেকগুলো মুসলিম সাম্রাজ্য গড়ে ওঠে। উসমানী আমলের শুরুর দিক পর্যন্ত পুরো আফ্রিকা জুড়ে মুসলিমদের শাসন কায়েম ছিল। স্পেনে মুসলিমদের পতনের পর ইউরোপ মুসলিম বিশ্বের দিকে নজর দেয়। ক্রুসেড ও ব্যবসা দুটোই ছিল তাদের মূল উদ্দেশ্য। এরপর থেকে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠা পেতে থাকে। সর্বপ্রথম পর্তুগিজরা দক্ষিণ আফ্রিকার কয়েকটি অঞ্চলে উপনিবেশ কায়েম করে। এরপর তারা পুরো আফ্রিকার দিকে মনোনিবেশ করে এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলেও তাদের দখলদারিত্ব কায়েম করে। পর্তুগিজদের সাথে পাল্লা দিয়ে ফ্রান্সও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কলোনি বানিয়ে নেয়। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স মাগরেবের আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো দখল করে নেয়। বিংশ শতাব্দীর মধ্যভাগে এসে এসব অঞ্চল নানা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। তবে আফ্রিকার অধিকাংশ অঞ্চলে আজও ফ্রান্স সহ ইউরোপের আধিপত্য প্রতিষ্ঠা আছে। সেখানকার রাজনীতি ইউরোপের এসব রাষ্ট্রের ইশারাতেই পরিচালিত হয়। সেখানকার রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করে। আর ন্যাটোর মাধ্যমে পুরো আফ্রিকা জুড়ে আমেরিকা তাদের উপনিবেশ কায়েম করে রেখেছে। প্রাচীন উপনিবেশ আমলে ইউরোপ আফ্রিকাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তখনকার সময় ভারতীয় উপমহাদেশের পর আফ্রিকার অর্থনীতি ছিল অত্যন্ত সমৃদ্ধ। সমুদ্রপথ আর প্রাকৃতিক নানান খনিজ সম্পদে ভরপুর ছিল পুরো আফ্রিকা। উপনিবেশ প্রতিষ্ঠাকারী দেশগুলো সকল কিছু লুণ্ঠন করে ইউরোপে গিয়ে সম্পদের পাহাড় গড়েছে। আফ্রিকার মুসলিমদের জোরপূর্বক দাস বানিয়ে নিজেদের কোম্পানিতে কাজ করিয়েছে বিনা বেতনে। লক্ষ লক্ষ দাস অসুস্থতার কারণে মারা গেছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলগুলোতে আজও আমরা যে দুর্ভিক্ষ ও দারিদ্রতা দেখতে পাচ্ছি, এগুলো সবই দখলদারদের লুণ্ঠনের প্রভাবে হচ্ছে। আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হল সোমালিয়া। আধুনিক ইতিহাসে এই অঞ্চলে সর্বপ্রথম পর্তুগিজরা উপনিবেশ কায়েম করে। উসমানী সালতানাত পর্তুগিজদের ভাগিয়ে দিয়ে একে উসমানী খেলাফার অন্তর্ভুক্ত করে। এরপর ওসমানী খেলাফার দুর্বলতার যুগ তথা 19বিংশ শতাব্দীতে ফ্রান্স, ব্রিটেন ও ইটালি এই অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 19বিংশ শতাব্দীর শেষ দিকে সেখানে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে এসে ব্রিটিশ ও ইটালির অংশ স্বাধীন হয় এবং সেখানে সোমালিয়া প্রজাতন্ত্র গঠিত হয়। তারপর ফ্রান্সের অংশ স্বাধীন হয়ে সেখানে জিবুতি নামে আরেকটি মুসলিম দেশের জন্ম হয়। স্বাধীন হওয়ার পর সোমালিয়াতে সেকুলার শাসন প্রতিষ্ঠা হয়। 80-র দশকে আমেরিকা সোমালিয়াতে প্রবেশ করে, কিন্তু স্থানীয় জনগণ ও মুজাহিদ তাদের বিরুদ্ধে জিহাদ শুরু করে। ন্যাটোর বিরুদ্ধে সোমালিয়ার জিহাদ আজও চলমান আছে আশ-শাবাবের মুজাহিদ বাহিনীর নেতৃত্বে। সোমালিয়ার প্রায় অধিকাংশ অঞ্চলই আশ-শাবাবের মুজাহিদদের দখলে আছে।
তারা সেখানে ইসলামী শরিয়ার আলোকে শাসন পরিচালনা করছে।